রাতের প্রহরী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। এ কাহিনী অমিয়া মাসির কাছে শোনা। তবে অমিয়া মাসি হলফ করে বলেছেন এ কাহিনীতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য। তার জবানিতেই বলি, জানো, শরীরটা বছর দুয়েক আগে খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিছু হজম হয় না, পেটে অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তার বললেন কলকাতা ছাড়তে হবে, এ শহর ব্যাধির ডিপো, এখানে থাকলে শরীর সারবে না। ঠিক হলো কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসব। ঘাটশিলা, মধুপুর, গিরিডি, দেওঘর কোনো জায়গায় তোমার মেশোর পছন্দ নয়। জানো তো কি খুঁতখুঁতে মানুষ। বললেন ওসব বড় ফাঁকা জায়গা, নিরাপদ নয়। ভাবতে ভাবতে ঠিক হলো লখনউ। সেখানে আমার দাদার শ্বশুরের একটি বাড়ি ছিল, বহু পুরনো বাড়ি। উনি শখ করে তৈরি করেছিলেন যখন লখনউতে চাকরি করতেন। সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না। সেখানে যাওয়া হলো। চারবাগ, আমিনাবাদ জিজ্ঞাসা করে বাড়ির পাত্তা মিলল। চক থেকে বেশ দূরে, আশপাশে মুসলমানের বস্তি, ছাগল মুরগির পাল ঘুরছে। একতলা বাড়ি, যতটা জরাজীর্ণ হবে ভেবেছিলাম অবস্থা অতটা খারাপ নয়। আগেকার দিনের মজবুত মশলার গাঁথনি। যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন বিকাল, রোদ ঝলমল করছে। দুটো ঘর, বাথরুম, এক ফালি রান্নাঘর। বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেরে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় ৮টা। তালা খুলে ঢুকতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম। সালাম সাহেব। মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন, পরনে কালো কুর্তা আর পায়জামা, মাথায় কালো টুপি বাঁকা করে বসানো। তোমার মেশু জিজ্ঞাসা করলে, কে? আপকা গোলাম হুজুর। বাতি জেলে লোকটাকে ভিতরে ডাকা হলো। দীর্ঘ চেহারা, কোটরগত দুটি চোখ, কিন্তু নিষ্প্রভ নয়, জলজল করছে। মুখের কোথাও কোনো মাংস নেই, বোঝা গেল অর্ধাহারে এমন চেহারা হয়েছে। কি চাই? আপনারা নতুন এসেছেন, কিছুদিন থাকবেন এখানে? সেই রকম ইচ্ছা আছে। এ আমার দাদুর বাড়ি, বহুদিন আসা হয়নি। লোকটা নিচু হয়ে কুর্নিশ করল। নিশ্চয়ই থাকবেন সাহেব, অলবৎ থাকবেন। যে কদিন থাকবেন গোলাম পাহারা দেবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিভূঁই। ভালোই হল, একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিন্ত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকব না, ঘুরে ঘুরে বেড়াব। তোমার নাম কি? বান্দার নাম আব্দুল রিজভী। তোমাকে কেউ চেনে এখানে? লোকটার দুটো চোখ দপদপ করে জ্বলে উঠল। দেখবেন হুজুর, এই দেখুন। আধময়লা কুর্তার মধ্য থেকে আব্দুল প্রায় শতছিন্ন গোটা কয়েক কাগজ বার করল। কাগজগুলো হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা। ফয়জাবাদের জমিদার, অযোধ্যার নবাবের ভাইপো, গন্ডার রহিম, সবাই লিখেছে। আব্দুল রিজভীর মতন বিশ্বাসী, কর্তব্যপরায়ণ, সৎ লোক দুর্লভ। ঠিক আছে, তোমাকে রাখব। কত দিতে হবে বলো? আমি একলা মানুষ খোদাবন্দ, যা দেবেন তাতেই রাজি। আব্দুল রয়ে গেল। দিন তিনেক খুব ভালোভাবে কাটল। বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাঁড়া হয়ে দাঁড়িয়ে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠোকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ। বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। কিন্তু ৩ দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, হঠাৎ মনে হল আমার খাটটা যেন নড়ে উঠল। চমকে খাটের উপরে উঠে বসলাম। ভাবলাম নির্ঘাত ভূমিকম্প। বাড়িতে বিজলিবাতি ছিল না, হ্যারিকেন ব্যবহার করতাম। আলো জ্বললে তোমার মেশোর ঘুম হয় না বলে শোবার আগে হ্যারিকেন নিভিয়ে দিতাম, কিন্তু মাথার বালিশের নিচে টর্চ থাকত। তাড়াতাড়ি টর্চ জ্বাললাম। দেখলাম তোমার মেশোর খাট ঠিক জায়গাতেই রয়েছে। আমার খাটটা হাত 10 সরে এসেছে। ভূমিকম্পে তো এমন হবার কথা নয়। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। কোনো রকমে চাপা গলায় তোমার মেশোকে ডাকলাম। বার কয়েক ডাকার পর তোমার মেশো উঠে বসল। কি হলো? কি হয়েছে বলতে হলো না, খাটের অবস্থান দেখে সবই বুঝতে পারল। ওখানে গেলে কি করে? তাই তো ভাবছি, কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। তোমার মেশো ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বুঝতে পেরেছি, তোমার রোগ তো একটা নয়,
ঘুমিয়ে কথা বলো, ঘুমোতে ঘুমোতে শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে, মনে আছে? সেই রকম খাটটা ধরেই হয়তো হাঁটতে শুরু করেছ। দাঁড়াও, খাটটা ঠিক জায়গায় সরিয়ে দিই। তোমার মেশো খাট থেকে নামার সঙ্গে সঙ্গেই আশ্চর্য কাণ্ড ঘটল। আমি আমার খাটের ওপর বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল। ভয়ে হাত কেঁপে টর্চটা নিভে গিয়েছিল। অন্ধকারে শুধু আমার আর্ত কণ্ঠ শোনা গেল। তোমার মেশো উঠে হ্যারিকেন জ্বালালো। তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসে। একবার তোমার মেশো দরজা খুলে বাইরে গিয়ে ডাকল, আব্দুল। হুজুর। উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে সামনে দাঁড়িয়েছিল। ফারমাইয়ে সাহাব। কিন্তু ব্যাপারটা এমন অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সেই ভাববে আমাদের মাথায় দোষ আছে, তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনের কেউই ভূতে বিশ্বাস করতাম না। চিরকাল দুজনে শহরে মানুষ, ভূতের কথা গল্পে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। রাতের ব্যাপারটা আমাদের দুজনকেই রীতিমতো ভাবিয়ে তুলল। তোমার মেশোর প্রথমে ধারণা হয়েছিল খাটটা আমিই সরিয়েছি, কিন্তু চোখের সামনে খাটটা আবার সরে আসতে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না। দিন 15 নির্বিবাদে কাটল, কোনো উপদ্রব নেই। একসময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল। সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীত পড়তে শুরু হয়েছে। লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি। সব জানলাগুলো সন্ধ্যা রাত থেকেই বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে খটখট করে সব জানলাগুলো খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বন্ধ করার দোষ হলে একটা জানলা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এভাবে একসঙ্গে শোবার ঘরে 4টে জানলা খুলে যায় কি করে? তোমার মেশো খাটের ওপর উঠে বসল। উঠেই আমাকে ধমক, জানলাগুলোও কি ভালো করে বন্ধ করতে পারো না? মাঝরাতে আচ্ছা ঝামেলা। তোমার মেশো উঠে সব জানলাগুলো টেনে বন্ধ করে দিল। মিনিট 5 তোমার মেশো এসে খাটে শোয়া মাত্র আবার খটখট করে জানলাগুলো খুলে গেল। বারতিনেক এরকম হবার পর দুজনেই একটু ভয় পেয়ে গেলাম। দরকার নেই বাবু, শরীর সারিয়ে এই ভুতুরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কথাটা হঠাৎ আমার মনে হতে বললাম, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল? আব্দুল কি করবে? আমরা যখন ঠিকমতো জানলাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো। কথাটা বোধহয় তোমার মেশোর মনে লাগল। দরজাটা খুলে ডাকল, আব্দুল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, হুজুর। আশ্চর্য মনে হয়, আব্দুল মানুষ না যন্ত্র? আব্দুল দরজায় এসে দাঁড়ালো। জানলাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো। আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের উপর রেখেছিলাম। মনে হলো আব্দুলের দুটো চোখ জ্বলে উঠল। জি হুজুর। আব্দুল একটা একটা করে জানলাগুলো বন্ধ করে দিল। তারপর আব্দুল আর 1 মিনিট দাঁড়ালো না, সালাম করে বাইরে চলে গেল। দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, জানলাগুলো আর খুলে গেল না। তার মানে আমরা বোধহয় জানলাগুলো ঠিকমতো বন্ধ করতে পারছিলাম না। রাত্রে আর কোনো অসুবিধে হলো না। সত্যি, কত মিথ্যে কারণে আমরা ভয় পাই, কত অল্পে। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত দিনের বেলা সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধ্যাবেলা। কিন্তু সেদিন দুপুরে বেল হবার মুখে দেখলাম আব্দুল চারদিক ঘুরছে। তোমার মেশো পোস্ট অফিসে গিয়েছিল খাম পোস্টকার্ড কিনতে। আশপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি। চারদিকে বস্তি। কি খুঁজছো আব্দুল? আব্দুল যেন একটু চমকে উঠল। আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল, একটা চিজ খুঁজছি মেম সাহেব। অনেকদিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। উত্তর দিয়েই আব্দুল আর দাঁড়াল না, আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। ইচ্ছে ছিল আব্দুলকে তার পুরনো সংসার, তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, কিন্তু সুযোগ পেলাম না। কি খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথাও বলল না, কেমন একটা অদভ্য উত্তর দিয়ে গেল। জানলাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম। কলকবজার বিশেষ কোনো কারসাজি নেই, অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না? দিনের বেলা কোনো গোলমাল নেই, কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর তোমার মেশো ছাড়া তৃতীয় আর এক সত্তার যেন আবির্ভাব হয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্যে দিয়ে সে নিজেকে ধরা দেয়। এই খাট সরানো, জানলাগুলো আচমকা যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না। তোমার মেশো ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম,
কিন্তু কথাটার উপর সে একেবারেই গুরুত্ব আরোপ করল না। বলল, ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না, হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে তাই খুঁজছিল। আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম, জানো, আর এখানে ভালো লাগছে না। কেন? তোমার শরীরের তো উন্নতিই হয়েছে, পেটের ব্যথাটা আর নেই, খিদেও হচ্ছে। আমি একটু চুপ করে থেকে বললাম, এ বাড়িটা আমার ভালো লাগছে না। কেন? বাড়ির কি দোষ হলো? কি দোষ তো তুমি জানো? ওসব তোমার মনের ভুল, আমি ওসব মোটেই ভাবছি না। কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল তোমার মেশো আর আমার দুজনেরই। সেদিন বিকেল থেকেই বৃষ্টি আরম্ভ হলো, অসময়ের বৃষ্টি। বুঝতে পারলাম এই বৃষ্টির পরেই শীতের প্রচণ্ডতা বাড়বে। দুটো বিলিতি কম্বল ছিল, তাতে সে শীত আটকাবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে খুটখাট শব্দ, কি যেন বুট পরে পায়চারি করছে একদিক থেকে আরেক দিক। উঠে বসলাম। তোমার মেশো ঘুমে অচেতন। টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ফেললাম, কেউ কোথাও নেই, অথচ খুটখাট শব্দ সমানে শোনা গেল। ইঁদুরের উৎপাত কিনা কে জানে। আমাদের গড়পাড়ের বাড়ি পেলে বিরাট সাইজের সব ইঁদুর ঘুরে বেড়াতো, সাইজে বিড়ালের চেয়েও বড়। বাথরুমে যাওয়া দরকার। সাহস করে উঠলাম। বাথরুমের দরজা খুলে টর্চ জেলে হাগে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেয়াল ঘেঁষে একটি নরক কঙ্কাল। বললে বিশ্বাস করবে না, জীবন্ত নরক কঙ্কাল। দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, খলখল করে হাসি, অদ্ভুত মারাত্মক হাসি। তার শব্দে শরীরের সমস্ত রক্ত পলকে যেন জমাট বেঁধে যায়। আর আমার জ্ঞান ছিল না। বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো, দেখলাম খাটের উপর শুয়ে আছি। সকাল হয়েছে। তোমার মেশো উদ্বিগ্ন মুখে পাশে বসে। একটু পরেই মেশো বলল, কি হয়েছিল? কি হয়েছিল বললাম। মেশো বলল, কি আশ্চর্য, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ। পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেক বারণ করেছিলাম, তিনি শোনেননি। কেন? এই জমিতে কি আছে? একটা কবর ছিল, কবরের ওপর কেউ বাড়ি করে না। আপনার দাদুও এ বাড়িতে বেশি দিন টিকতে পারেননি। আরও একটা কথা, আব্দুল বলে একটা লোক পাহারা দিত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? পুরো নাম কি? আব্দুল রিজভী। ডাক্তার নাম শুনে চমকে উঠলেন। সে কি, এখানে আব্দুল রিজভীরই তো কবর ছিল। সে মারা গেছে আজ ৮০ বছরের ওপর। কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো। পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। এখনও মাঝে মাঝে ভাবি, দুটো প্রশ্নের উত্তর পাই না। ঘুরে ঘুরে কি খুঁজছিল আব্দুল রিজভী? নিজের কবর? আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখালো? আমাদের তাড়াবার জন্যই কি?